ও মা, মা, কে কোথায় রয়েছো? আমার মেয়েটাকে বাঁচাও গো, আমার মেয়েটাকে মেরে ফেললে গো। কে কোথায় রয়েছো? ও মেজো বউ, মেজো বউ, তুমি কি করছো কি? হ্যাঁ, টুসুকে ছাড়ো, ছাড়ো বলছি, ওর তো লাগছে। এই কে কোথায় আছো? টুসুকে কেউ বাঁচাও। দেখো মেজো বউ টুসুর সঙ্গে কি করছে। ও মা গো, মেজো বউয়ের ভিতরে প্রেত বাসা বেঁধেছে। ও গো, ও গো, ও মা গো, কি হবে গো? ও গো, ও গো। বাড়ির ভিতর থেকে মায়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমি আর আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে যাই। ভিতরে ঢুকে দেখি অন্তরা টুসুর হাত ধরে মাংস ছিঁড়ে খুবলে খুবলে খাচ্ছে, আর টুসু ভয়ে ব্যথায় চিৎকার করছে। আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডায়। আজ আমাদের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প কাল শঙ্কর, কলমে শর্মিষ্ঠা চ্যাটার্জি। উফ, বাজার করতে করতে কত দেরি হয়ে গেল। দেখো কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকতে পারলাম না। কখন যে দুপুরে রান্না করব আর কখন স্নান করে ঠাকুরের পুজো করব আজ কে জানে। অন্তরা বাজারের ব্যাগটা নিয়ে বাড়ির সদর দরজা খুলতে গিয়ে দেখে সামনে উঠোনের ওপর একটা সাদা খাম পড়ে আছে। অন্তরা খামটা খুলতে খুলতে বলে, এখন আবার এই সময় কার চিঠি এলো? অন্তরা খামটা হাতে নিয়ে দেখে উপরে তার শাশুড়ি মার নাম লেখা। সদর দরজা খুলে দালানে ঢুকে বাজারের ব্যাগটা রেখে খামটা খুলে দেখল অন্তরা। তার শাশুড়ি মা তাকে আর বিভাসকে চিঠি লিখেছেন। স্নেহের মেজো খোকা, মেজো বৌমা, কেমন আছো তোমরা? কি খবর তোমাদের? আমরা বাড়ির সবাই ভালো আছি। যে জন্য তোমাদের দুজনকে চিঠি লেখা সেটা আগে বলি। আমাদের বাড়িতে প্রত্যেক বছর অরন্ধন মানে রান্না পুজো হয়, এবং সেই পুজোয় আমাদের বাড়ির নতুন বউদের থাকতে হয়। নিজে হাতে রান্না করতে হয়, ও সেই রান্না বাড়ির বড়দের নিজের হাতে পরিবেশন করতে হয়। এতে সংসারের মঙ্গল হয়। মেজ বৌমা এবছর তো নতুন বিয়ে হয়ে এসেছে আমাদের বাড়িতে, তাই তোরা যদি এই বাড়ির নিয়ম অনুযায়ী অরন্ধন মানে রান্না পুজোয় আসতিস দুজনে, খুব ভালো হতো। এতে তোদের দুজনের সংসারের মঙ্গল হতো। দালানে দাঁড়িয়ে অন্তরাকে হাতে কি একটা নিয়ে পড়তে দেখে বিভাস ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, অন্তরা, তোমার হাতে ওটা কি কি পড়ছো? অন্তরা বিভাসের গলা শুনে চোখ তুলে চিঠিখানা বিভাসের হাতে দেয়। তোমার মা আমাদের দুজনকে রান্না পুজোতে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন। দেখো চিঠিতে লিখেছেন। অন্তরার হাত থেকে চিঠিটা নিয়ে বিভাস পড়িয়ে দেখল। তার মা কল্যাণী দেবী তাকে আর অন্তরাকে আগামী বুধবার বাড়িতে রান্না পুজো উপলক্ষে নিমন্ত্রণ করেছেন। বিভাসের চিঠি পড়া শেষ হলে অন্তরা বলে, কি গো, মা তো আমাদের দুজনকে রান্না পুজো মানে অরন্ধনের জন্য যেতে বলেছেন। তুমি যাবে তো? অবশ্য তুমি না গেলে আমার কিছু যায় আসবে না। আমাকে এখান থেকে ট্রেনে তুলে দিও, আমি একাই চলে যেতে পারবো হিঙ্গলগঞ্জ গ্রামে। না না, তুমি একা যেতে যাবে কেন? আমিও যাব তোমার সঙ্গে। তুমি দেখোনি মা চিঠিতে কি লিখেছেন? আমাদের দুজনকে একসঙ্গে রান্না পুজো উপলক্ষে যেতে বলেছেন, সংসারের মঙ্গলের জন্য। বিভাসের কথা শুনে অন্তরা রান্নাঘর থেকে সবজির ঝুড়িটা এনে ব্যাগ থেকে সবজিগুলো ঝুড়িতে রাখতে রাখতে বলে, তুমি যাবে? আমি প্রথমে ভাবলাম তোমার স্কুলের জন্য যেতে পারবে না। তুমি কাল বলছিলে না তোমার স্কুলে কি একটা আলোচনা সভা আছে। সে অনেক দেরি আছে অন্তরা। পরের মাসে 1 তারিখে বুধবার দিন তো আমাদের বাড়িতে রান্না পুজো, তাই আমি ভাবছি তোমাকে নিয়ে রবিবার দিন হিঙ্গলগঞ্জে রওনা দেব। তোমার কোনো অসুবিধা নেই তো? না না, কিসের অসুবিধে? তুমি যেদিন তোমার বাড়ি নিয়ে যাবে আমি সেই দিনই যাব। আচ্ছা, রবিবার দিন সকালবেলা তাহলে আমরা হিঙ্গলগঞ্জে যাচ্ছি, ঠিক আছে?
তুমি না জিনিসপত্র সব আগেভাগে গুছিয়ে রেখো, হ্যাঁ? এই তো আমি তাড়াতাড়ি রান্না সেরে নিয়ে স্নান করে ব্যাগ গোছাতে শুরু করব। মাত্র 4 মাস হয়েছে অন্তরার সঙ্গে বিভাসের বিয়ে হয়েছে, তাও আবার প্রেম করে। অন্তরার বাড়ি কলকাতার বাগবাজারের রাজবল্লভ পাড়ায়। অন্তরা জমিদার বাড়ির মেয়ে। অন্তরার সঙ্গে বিভাসের বেশ অদ্ভুতভাবেই আলাপ হয়। বিভাস পেশায় একজন স্কুল মাস্টার ছিল বলে সে অন্তরার বাড়িতে তার 2 ভাইকে পড়াতে যেত। সেখানেই অন্তরার সঙ্গে তার আলাপ। তারপর ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে কখন যে ওদের সম্পর্কটা প্রেমের রূপ নেয় তা ওরা নিজেরাও বুঝে উঠতে পারেনি। বিভাস আর অন্তরা 7 বছর ভালোবাসার সম্পর্কে থাকার পর দুজনের সম্পর্কটা একে অন্যের বাড়িতে জানায়, এবং আনন্দের কথা হলো বাড়িতে জানাতেই ওদের সম্পর্কটা 2 বাড়ি থেকেই মেনে নেয় খুব সহজেই, এবং খুব ধুমধাম করেই ওদের বিয়ে হয়। বিয়ের পর 1 মাস মতো অন্তরা বিভাসের সঙ্গে তার হিঙ্গলগঞ্জের গ্রামের শ্বশুর বাড়িতে ছিল। তারপর বিভাসের স্কুলের কাজ থাকার জন্য দুজনে কলকাতায় চলে আসে এবং শ্যামবাজারের কাছে একটা বাসা ভাড়া নিয়ে দুজনে থাকে। মা, ঠাম্মা, মেজো কাকিমণি, মেজো কাকা চলে এসেছে, দেখো তোমরা। ছোট্ট টুসু অন্তরার হাত ধরে বাড়ির সদর দরজা থেকে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। বাড়ির উঠোন থেকেই টুসুর গলা শুনে বিভাসের মা কল্যাণী দেবী এবং বিভাসের বড় বৌদি মানে টুসুর মা হৈমন্তী দেবী বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসতেই অন্তরা তাঁদের দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করে। মা, বড় বৌদি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তোরা কেমন আছিস বল? আমরা ভালোই আছি মা, সবই তোমার আশীর্বাদে। কাকিমণি, ও কাকিমণি, কলকাতা থেকে আমার জন্য কি উপহার এনেছো গো? আহ টুসু, ও কি কথা? কাকিমা বাড়িতে এসছে, তাকে একটু শান্তিতে বসে নিঃশ্বাস নিতে দে না। আসার সঙ্গে সঙ্গে বেচারির কাছে বায়না জুড়ে দিয়েছে উপহারের জন্য। হৈমন্তীর বকা শুনে টুসুর মুখটা কাঁচুমাচু হয়ে যায়। টুসুর কাঁচুমাচু মুখ দেখে অন্তরা টুসুকে কোলে তুলে নিয়ে বলে, আহ দিদি ভাই, তুমি ওকে বকছো কেন? সামান্য তো কাকিমার কাছে উপহার চেয়েছে, এতে ও কি অন্যায় করেছে বলো তো? টুসু, আমার সঙ্গে তুমি ঘরে চলো। আমি কলকাতা থেকে তোমার জন্য অনেক উপহার আর তার সঙ্গে অনেক খাবারের জিনিস এনেছি। মেজো, তুই না প্রত্যেকবার কলকাতা থেকে এখানে আসবি আর ওর জন্য নতুন নতুন খেলনা কিনে আনবি? এমনিতেই সারা বাড়ি ওর খেলনায় ছড়াছড়ি। তুই আমার ঘরে গিয়ে দেখ না, কত খেলনা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দিদি ভাই, টুসু তো আমার সন্তানের মতো, ওকে দেব না তো কাকে দেব? এই বলে অন্তরা টুসুকে নিয়ে ঘরে চলে যায়। রাতে মেয়েরা যখন সবাই রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করছে, কল্যাণী দেবী খেতে খেতে অন্তরাকে বলেন, মেজ বৌমা, বুধবার দিন আমাদের বাড়িতে রান্না পুজো। তুমি তো এই বাড়ির নতুন বউ, তাই এই বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউকে রান্না পুজোর জন্য নিজের হাতে বাজার করে এনে রান্না করতে হবে। তুমি পারবে তো? খুব পারবো মা। আমাকে তো কলকাতায় নিজের হাতেই বাজার করে প্রতিদিন রান্না করতে হয়। আপনার ছেলে তো সারাদিন নানা কাজের জন্য বাইরেই পড়ে থাকে, বাজারও করে কোথায়? তা বেশ মেজ বৌমা, আমাদের বুধবার দিন রান্না পুজো, তাই আগের দিন মানে মঙ্গলবার আমাদের রান্না পুজোর জন্য সব রান্না করে রাখতে হয়। পরদিন বাড়িতে কোনো রান্না হয় না আর উনুন জ্বালানোও হয় না। আগের দিন রান্না করা সেই বাসি খাবারগুলো খেতে হয়। আচ্ছা মা, এই রান্না পুজো কি, কেন পালিত হয়, আর এই পুজোয় এইরকম নিয়ম কেন? অন্তরার মুখে কল্যাণী এই কথাটা শুনে ধীরে ধীরে রান্না পুজো মানে অরন্ধন সম্পর্কে বলতে শুরু করলেন। মেজ বৌমা, রান্না পুজো মানে এই অরন্ধন। বেশিরভাগ হিন্দু বাড়িতে ভাদ্র মাসের শেষের দিন পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ জেলায় পালিত হয়। যেসব বাড়িতে এই রান্না পুজোর প্রথা আছে
তারা আগের দিন রাতে রান্না করে রেখে উনুন ভালো করে ধুয়ে মুছে মনসা পাতার ওপর তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে উনুনের মধ্যে দিয়ে রাখে। তার পরের দিন ঠাকুরমশাই এসে সেই উনুন আর রান্না করা খাবারগুলো পুজো করে দেওয়ার পর ওই খাবার খেতে হয়। এই রান্না পুজোয় কারোর বাড়িতে যদি আমিষ রান্নার নিয়ম থাকে তার বাড়িতে আমিষ রান্না হয়, আর যার বাড়িতে নিরামিষ নিয়ম থাকে সেই বাড়িতে নিরামিষ রান্না হয়। রান্না পুজোয় 9 রকম পদ রান্না করা হয়। মা, 9 রকম কি কি পদ রান্না করা হয়? এই ধরো রান্না পুজোয় কারোর বাড়িতে নিরামিষ রান্নার নিয়ম আছে। নিরামিষ পদের মধ্যে লাল শাক ভাজা, পোস্তর বড়া, বিউলির ডাল, আলু পোস্ত, ছানার ডালনা, ধোকার ডালনা, চালতার চাটনি, পায়েস, মালপো, সঙ্গে পান্তা ভাত। আর কারুর বাড়ির যদি ধরো আমিষ রান্নার নিয়ম আছে, আমিষ পদের মধ্যে আছে ওই পান্তা ভাত, শাক ভাজা, তার সঙ্গে 5 রকম ভাজা, নারকেল কোড়া দিয়ে মুগ ডাল, ইলিশ ও রুই মাছ ভাজা, ইলিশ মাছ দিয়ে কচু শাকের ঘন্ট, চালতার চাটনি, চালের পায়েস, পিঠে, এগুলো সব রান্না হয়। মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি এই রান্না পুজোর ব্রত খুব নিষ্ঠা ভরে পালন করব। আপনি শুধু বলুন আমাদের বাড়িতে রান্না পুজোয় কি কি রান্না হয় আর কি নিয়ম একটু বলে দিন। ওই তো মেজ বৌমা, পান্তা ভাত, শাক আর ওই 5 রকম ভাজা, নারকেল কোড়া দিয়ে ডাল, রুই আর ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে একটা তরকারি, আর চালতার চাটনি, পায়েস, পিঠে। আর হ্যাঁ, এই রান্নাগুলো করার জন্য ঘরে থাকা শাকসবজি ও মাছ দিয়ে কিন্তু রান্না করলে চলবে না। তোমাকে সব নতুন করে নিজে বাজারে গিয়ে কিনে নিয়ে আসতে হবে। আর যে মাছটা রান্না করবে সেই মাছ নদী থেকে তোমাকে নিজে গিয়ে ধরে নিয়ে এসে রান্না করতে হবে। এই রান্নাগুলোর জন্য আলাদা বাসন আমার তোলা আছে, সেই বাসনেই রান্না করতে হবে। এই রান্নাঘরে রান্না করলে চলবে না। আমাদের ওই বাড়ির পিছন দিকে ছোট একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরে আলাদা উনুন বানানো আছে, তাতে তুমি রান্না করবে। রান্না পুজোর রান্না করার আগে তোমাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে রান্নাঘরে ঢুকে রান্না করতে হবে, বুঝলে বৌমা? আচ্ছা মা, আপনি যেরকম নিয়ম বললেন আমি সেই রকম নিয়ম মেনেই চলার চেষ্টা করব। শোনো মেজ বৌমা, তুমি ভেবো না যে তুমি একা এই নিয়ম পালন করছো। প্রথম বড় বৌমাও এই বাড়ি এসে তোমার মতো এই নিয়ম পালন করেছে, তাই এতে তোমার দুঃখ প্রকাশ করার কিছুই নেই। এই নিয়ম তুমি একা নিষ্ঠা ভরে পালন করলে তোমার সংসারের মঙ্গল হবে। এই অন্তরা, কত রাত হয়েছে দেখেছো? কখন শুতে আসবে? রাত 12:30 বাজতে চললো। এই মেজ, বলছি তোর বরের না তোকে ছাড়া একদম ঘুম আসছে না, বুঝলি? যা তাড়াতাড়ি বরের কাছে গিয়ে দেখ তো। আর আমাদের সাথে গল্প করতে হবে না, যা গিয়ে ওকে সময় দে, যা। অন্তরা আর বেশি দেরি করে না। এঁটো হাতটা উঠোনের কলতলায় গিয়ে তাড়াতাড়ি ধুয়ে নেয়, তারপর নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে দরজা দিয়ে খাটের উপর বসে বিভাসের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো, তুমি কি গো? অনেকদিন পর শ্বশুর বাড়িতে এসেছি, মা দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করছি, তোমার সহ্য হচ্ছে না? কতদিন পর বলো তো ওদের সঙ্গে আমার দেখা হলো। অন্তরার কথা শুনে বিভাস তার হাত ধরে বুকের ওপর তাকে টেনে নেয়। তারপর অন্তরার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে তার চিবুকটা ধরে বলে, ওদের সঙ্গে গল্প করলেই শুধু হবে? এই দিকে যে তোমার বরটা চাতক পাখির মতো তোমার আদর পাওয়ার জন্য অপেক্ষা করছে, তার কথা বুঝি তোমার মনে পড়ে না? এই কথা বলে বিভাস অন্তরাকে জড়িয়ে ধরে, তার নরম ঠোঁটে ঠোঁট রাখে। তারপর কখন যে ওরা গভীর চুম্বনে ডুবে যায় তা ওরা নিজেরাও জানে না।
কি ভেবেছিস তুই অন্তরার সঙ্গে খুব সুখে সংসার করবি? আমি তোকে অন্তরার সঙ্গে সুখে সংসার করতে দেব না। আমি আসছি খুব শীঘ্রই তোর সংসারে তোর কাছ থেকে অন্তরাকে কেড়ে নিতে। না না না, অন্তরাকে আমার কাছ থেকে কেড়ে নিও না, আমি ওকে খুব ভালোবাসি। কি গো, কি হলো? কি ঘুমের মধ্যে কি বকছো? কি তাড়াতাড়ি উঠে দেখো, কত বেলা হয়ে গেছে। কি হয়েছে গিয়া, ডাকছো কেন? বাড়িতে এসে একটু শান্তি করে ঘুমোচ্ছি, তোমার কি সহ্য হচ্ছে না? তুমি তো ঘুমের মধ্যে কি সব যেন বিড়বিড় করে বকছিলে, তাই তো আমি তোমাকে জাগিয়ে দিলাম। হ্যাঁ, আমি বকছিলাম? কই না তো। তা বলো, তুমি আমাকে ডাকলে কেন, কি হয়েছে? শোনো না, আমি রান্না পুজোর জন্য নদীতে মাছ ধরতে যাচ্ছি, তাই বেরোনোর আগে তোমাকে বলে গেলাম। অন্তরার মুখে নদীতে মাছ ধরতে যাওয়ার নাম শুনে বিভাস ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে, এই বেলা 11:30 নাগাদ তুমি নদীতে মাছ ধরতে যাচ্ছ? সকালে যাওনি কেন? মা বলল যে বেলায় গেলে নদীর ঘাট ফাঁকা থাকবে, আর আমার নাকি মাছ ধরতে সুবিধা হবে। সকালে নদীর ধারে জেলে মাঝিদের খুব ভিড় থাকে বলে মা আমাকে যেতে দেয়নি। তুমি কি একা যাচ্ছ নাকি তোমার সঙ্গে কেউ যাচ্ছে? না গো, আমি একাই যাচ্ছি, একা গেলে সুবিধা হবে। আমি যাব, মাছ ধরবো আর চলে আসব। কাউকে যদি সঙ্গে নিয়ে যাই তাহলে ওই নদীর পাড়ে নদী দেখতে দেখতে গল্প করতে করতে দেরি হয়ে যাবে। আর এইদিকে তো রান্না পুজোর আয়োজন আছে, তাই না? আচ্ছা যাও, কিন্তু নদী থেকে তাড়াতাড়ি মাছ ধরে ফিরবে, হ্যাঁ? বেশি দেরি করো না। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরবো। অন্তরা ঘর থেকে বেরিয়ে যেতেই বিভাসের আবার সেই স্বপ্নের কথাগুলো মনে পড়ে। সে আবার ফিরে আসবে না তো আমার আর অন্তরার জীবনে? শুনছেন দ্য ডার্ক হর্সেস, গল্পের দুপুর, গল্পের আড্ডায় আজ আমাদের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প কাল শঙ্কর, কলমে শর্মিষ্ঠা চ্যাটার্জি। আমাদের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর কেমন লাগছে আমাদের গল্প তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আবারও ফিরে যাই আমাদের গল্পে। বিকেল হতেই আমি আর কিশোরী আমাদের পাড়ার পঞ্চাননের তেলে ভাজার দোকান থেকে গরম গরম আলুর চপ আর ফুলুরি কিনে নিয়ে তারানাথের মটলেনের বাড়ির সামনে যখন হাজির হলাম, দেখি বছর 27-28-এর এক ভদ্রলোক তারানাথের বাড়ির বন্ধ সদর দরজার সামনে ঘোরাঘুরি করছে, বেশ চিন্তিত মুখে। ভদ্রলোককে ওভাবে ঘোরাঘুরি করতে দেখে আমি আর কিশোরী সেই ভদ্রলোকের দিকে এগিয়ে যাই। কিশোরী তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি কি কারুর বাড়ি খুঁজছেন? হ্যাঁ, আমি একজনের বাড়ি খুঁজছি। আচ্ছা, বলতে পারবেন এখানে শ্রী জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তীর বাড়ি কোনটা? আপনি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন এটাই আমাদের জ্যোতিষমশাই তারানাথের বাড়ি, আর আমরাও আপনার মতোই ওনার কাছে দেখা করতেই এসেছি। দরজায় কড়া নাড়তেই তারানাথের বাড়ির চাকর রামহরি দরজাটা খুলে দিল। বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে আমি রামহরি কাকাকে জিজ্ঞাসা করলাম, রামহরি কাকা, ঠাকুরমশাই বাড়ি আছেন তো? হ্যাঁ হ্যাঁ দাদা বাবুরা, জ্যোতিষ মশাই বাড়িতেই আছেন। আপনারা ঘরে বসুন, আমি ডেকে দিচ্ছি ওনাকে। এই বলে রামহরি কাকা অন্দরে তারানাথকে ডাকতে চলে গেলেন। আর আমি, কিশোরী আর ওই ভদ্রলোক তিনজন বৈঠকখানার ঘরে বসে তারানাথের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর অন্দর থেকে তারানাথ হাসি হাসি মুখে বেরিয়ে এসে আমাদের দুজনকে জিজ্ঞাসা করলেন, আরে কেমন আছো তোমরা? হ্যাঁ, কি খবর? অনেকদিন পর এলে আমার বাড়িতে। আমি আর কিশোরী তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমরা ভালো আছি ঠাকুরমশাই, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। এই জ্যোতিষ চর্চা করে
আর লোকের বাড়ি বাড়ি শান্তি সস্তয়ন করে আমার দিন ভালোই কেটে যাচ্ছে। এই তো কালই একটা বাড়ি থেকে সস্তয়ন করে ফিরলাম। এই কথা বলে তারানাথ বৈঠকখানার ঘরে তক্তপোষের ওপর বসতেই সেই ভদ্রলোক আমাদের দুজনের সামনে থেকে উঠে হঠাৎ করে কাঁদতে কাঁদতে তারানাথের পায়ে গিয়ে পড়লেন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাকে আপনি বাঁচান ঠাকুরমশাই। একটা বড় বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি ঠাকুরমশাই, একটা বড় বিপদে। একজন অচেনা অজানা ভদ্রলোক এইভাবে তারানাথের পায়ে পড়ে কাঁদছেন, এটা দেখে আমরা যতটা না অবাক হয়েছি, তারানাথ নিজেও বেশ থতমত খেয়ে গেছেন। তবুও নিজেকে সামলে নিয়ে সেই অচেনা ভদ্রলোককে পায়ের কাছ থেকে তুলে পাশে বসালেন। আপনি কে আর আপনি কি বিপদে পড়ে আমার কাছে শরণাপন্ন হয়েছেন, দয়া করে সবটা খুলে বলুন। ঠাকুরমশাই, আমার নাম বিভাস রঞ্জন সরকার। আমি সেই সুন্দরবনের হিঙ্গলগঞ্জ গ্রাম থেকে আপনার কাছে এসেছি আমার স্ত্রী অন্তরার জন্য। আপনার স্ত্রী অন্তরার কি হয়েছে বিভাসবাবু? ঠাকুরমশাই, আমার স্ত্রী কদিন হলো আমার আর আমার পরিবারের লোকজনের সঙ্গে খুব অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। সে সঙ্গে ওর মধ্যে কিছু অদ্ভুত অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা স্বাভাবিক মানুষের আচরণের মতো নয়। আচ্ছা বিভাসবাবু, আপনার স্ত্রী কবে থেকে আপনাদের সঙ্গে অদ্ভুত আর অস্বাভাবিক আচরণ করছেন একটু খুলে বলুন তো। তবে হ্যাঁ, কিচ্ছু কিন্তু লুকোবেন না আমার কাছে, তাহলে কিন্তু আপনাকে এই বিপদ থেকে আমি রক্ষা করতে পারবো না। তারানাথের কথা শুনে বিভাসবাবু ধীরে ধীরে তার সমস্যার কথা বলতে শুরু করলেন। ঠাকুরমশাই, আজ থেকে 1 সপ্তাহ আগে যেদিন অরন্ধন গেল, তার আগের দিন থেকে ঘটনাটা শুরু হয়। পুজোর রান্নার জন্য অন্তরা, মানে আমার স্ত্রী, আমাদের হিঙ্গলগঞ্জ গ্রামের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়েছিল একাই। নদী থেকে ফেরার পর ঘটনার সূত্রপাত হয়। ও যখন মাছ ধরতে গিয়েছিল তখন বেলার দিকে নদীর ঘাটে কেউ ছিল না। এরপর বেলা গড়িয়ে যখন দুপুর গড়াতে চলল, অন্তরা নদীর ঘাট থেকে মাছ ধরে ফিরছে না দেখে মা এসে আমাকে বলল, মেজো খোকা, দুপুর হয়ে গেল, মেজো বৌমা এখনো পর্যন্ত নদীর ঘাট থেকে মাছ নিয়ে ফিরছে না কেন রে? এইদিকে তো আবার সন্ধেবেলা থেকে ওকে রান্না পুজোর জোগাড় করতে হবে। আমি তখন ঘরে বসে একটা বই পড়ছিলাম। মায়ের এই কথা শুনে আমি বলি, সে কি, অন্তরা এখনো পর্যন্ত নদীর পাড় থেকে ফেরেনি মাছ নিয়ে? না রে মেজো খোকা, তুই একবার নদীর পাড়ে গিয়ে দেখবি ও এতক্ষণ ধরে নদীর ধারে কি করছে। এরপর মায়ের কথা অনুযায়ী কালিন্দী নদীর পাড়ে গিয়ে আমি অন্তরাকে এদিক ওদিক খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতেই আমার চোখটা হঠাৎ আটকে যায় নদীর ধারে একটা তেঁতুল গাছের দিকে। আমি দেখি তেঁতুল গাছের তলায় অন্তরা অজ্ঞান অবস্থায় মাথা ফেটে পড়ে আছে, আর পাশে ও যে মাছগুলো ধরেছিল নদী থেকে সেই মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অন্তরাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে গিয়ে ওর মাথাটা কোলে তুলে নিই। অন্তরা, এই অন্তরা, তোমার কি হয়েছে? চোখ খোলো অন্তরা, চোখ খোলো বলছি। অন্তরা চোখ খুলল না, জানেন তো। ও চোখ খুলছে না দেখে আমি সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে নদীর পাড় থেকে বাড়ি ফিরি। বাড়িতে অন্তরাকে এই অবস্থায় নিয়ে ঢুকতেই মা আর আমার বড় বৌদি ছুটে আসে। মেজো খোকা, ও মেজো খোকা, মেজো বৌমার কি হয়েছে? ও ও অজ্ঞান হলো কি করে? জানি না মা, ওর এরকম অবস্থা কি করে হলো আমি কিছু বুঝতে পারছি না। নদীর পাড়ে গিয়ে দেখি ও অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আমি তখন অন্তরাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ওর চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকি। চোখে জলের ঝাপটা দেওয়ার কিছুক্ষণ পর ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ও কিছুক্ষণ আমাদের সঙ্গে কোনো কথা বলতে পারছিল না, কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়েছিল। তারপর বড় বৌদি ওর জন্য গরম দুধ এনে খাওয়াতেও কিছুটা ধাতস্থ হয়। তারপর মা অন্তরার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, মেজো বৌমা, ও মেজো বৌমা, তুমি নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে জ্ঞান হারালে কি করে মা? তোমার সঙ্গে নদীর পাড়ে কিছু কি অস্বাভাবিক ঘটনা ঘটেছিল নাকি? মায়ের কথা শুনে অন্তরা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, মা, আমি নদীতে যখন মাছ ধরছি হঠাৎ
কানের সামনে ফিস ফিস করে কে যেন বলে গেল। তুই কি ভেবেছিস বিভাসের সঙ্গে সুখে সংসার করবি? আমি তোকে বিভাসের সঙ্গে সুখে সংসার করতে দেব না। না, দেব না। বিভাস আমার মেয়ের জীবনটাকে যেমন নষ্ট করেছে, আমিও তোর জীবনটাকে নষ্ট করব। আমি তোর কাছ থেকে বিভাসকে কেড়ে নেব। কানের সামনে অমন গলায় কথাগুলো শুনে আমার বুকের মধ্যে থেকে একটা হিমশীতল রক্তস্রোত বয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর আমার নিজের মনের ভুল ভেবে আমি যেই আবার মাছ ধরতে যাব, হঠাৎ আমার মনে হলো জলের ভিতর থেকে যেন দুটো বলিষ্ঠ ঠান্ডা হাত এসে আমার পা দুটো টেনে ধরেছে এবং আমাকে জোর করে জলের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে! আমি কোনো মতে টাল সামলে নদীর পাড়ে উঠে এসে নিজেকে বাঁচিয়ে নিই ঠিকই, কিন্তু আমি যেই নদীর পাড় থেকে উঠে মাছগুলো নিয়ে বাড়ি ফিরতে যাব, হঠাৎ আমার পিছন থেকে কে যেন জোরে ধাক্কা দিয়ে চলে যায়। এবার আর আমি টাল সামলাতে না পেরে পড়ে যাই নদীর পাড়ে ওই তেঁতুল গাছের তলায়। একটা বড় থানিতে আমার মাথাটা লাগতেই আমি তখন জ্ঞান হারাই। অন্তরার মুখে এই কথাগুলো শুনে মা সঙ্গে সঙ্গে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে ওর মাথায় ছিটিয়ে দেয়। ঠাকুরের পায়ের ফুল মাথায় ছুঁয়ে দু হাত জুড়ে প্রণাম করতে করতে বলে, ঠাকুর, তুমি দেখো আমার মেজ বৌমার উপর কারুর যেন কুদৃষ্টি না পড়ে। তারপর সন্ধে হতেই পরদিন বাড়িতে রান্না পুজো বলে বাড়ির নিয়ম অনুযায়ী অন্তরা স্নান সেরে বাড়ির পিছনে রান্নাঘরে পুজোর আয়োজন করতে যায়। তখন বাড়িতে বড় বৌদির সঙ্গে একটা ঘটনা ঘটে। প্রথম বড় বৌদি ঠাকুর ঘর থেকে সন্ধে দিয়ে বেরিয়ে অন্তরা রান্নাঘরে কি করছে দেখতে যায়, আর এদিকে আমি মায়ের সঙ্গে বসে গল্প করছিলাম ঘরে বসে। হঠাৎ, এই তোমরা কে কোথায় আছো? হ্যাঁ, কে কোথায় আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও মেজ বউ কি কাণ্ড করেছে। ঘরের বাইরে থেকে বড় বৌদির চিৎকার শুনে আমি আর মা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি বড় বৌদি উঠোনের মাঝখানে বসে ভয় ঠকঠক করে কাঁপছে। বড় বৌদিকে ওইভাবে কাঁপতে দেখে মা সঙ্গে সঙ্গে বড় বৌদির দিকে ছুটে যায়, জিজ্ঞাসা করে, বড় বৌমা, ও বড় বৌমা, কি হয়েছে? তুমি ওইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, মেজ বৌমা কি কাণ্ড করেছে? মা মা আমি সন্ধে দিয়ে মেজ বউ রান্নাঘরে রান্না পুজোর সব রান্না ঠিক করে করতে পারছে কিনা দেখতে যাই, কিন্তু আমি রান্নাঘরে ঢুকে যা দেখি তা ভয়ঙ্কর। মা, কি দেখলে বড় বৌমা? আমি আমি দেখি মেজ বউ রান্নাঘরে বসে ইলিশ মাছ কাটছে। কাটতে কাটতে একটা করে কাঁচা মাছের টুকরো মুখের মধ্যে পুড়ে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মা, আর এইদিকে ওর একটা পা জ্বলন্ত উনুনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি আমি ওর এইরকম ভয়ানক রূপ আর ভয়ানক কাণ্ড দেখে আমি জিজ্ঞাসা করি, এই মেজো, তুই কাঁচা মাছ ওইভাবে কচমচ করে চিবিয়ে খাচ্ছিস কেন? আমার এই কথা শুনে মেজো আমার দিকে যখন তাকায়, আমি দেখি ওর চোখের জায়গায় মণি বলে কিচ্ছু নেই, পুরোটাই সাদা। মুখটা পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে, আর মুখের অর্ধেকটা চামড়া ফুলে গেছে। ঠোঁটের কোণ থেকে কাঁচা মাছের টাটকা রক্ত গড়িয়ে পড়ছে টপ টপ করে। আমাকে রান্নাঘরের দরজার দিকে দাঁড়িয়ে থাকতে দেখে ও কি করে হেসে উঠে বলে,
কি ভেবেছিস আমার মেয়েকে খুন করে অন্য একটা মেয়েকে ঘরে এনে সুখে শান্তিতে ঘর করবি? আমি এক মৃত মেয়ের বাবা হয়ে কিছুতেই মেনে নেব না। আমার মেয়ের খুনের শাস্তি তোদেরকে পেতেই হবে। মা, অন্তরা যখন এইভাবে আমার সাথে কথা বলছিল তখন ওর গলাটা ওর গলা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটা অন্য গলা, তাও আবার একজন ভারী পুরুষ গলা বলে মনে হচ্ছিল। আমার মনে হয়, জানো তো, আমার মনে হয় ওর মধ্যে কোনো পুরুষ মানুষের আত্মা ভর করেছে। বড় বৌদির মুখ থেকে অন্তরার এইরকম কাণ্ডর কথা শুনে আমি আর মা বড় বৌদিকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনে রান্নাঘরে যাই। কিন্তু গিয়ে দেখি কই, অন্তরার ওই রকম ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ কোথায়? কি সুন্দর লক্ষ্মী বউয়ের মতো রান্না করছে মন দিয়ে। আমাদেরকে রান্নাঘরের সামনে আসতে দেখেও জিজ্ঞাসা করে, কি হলো তোমরা এখানে? নির্ঘাত রান্নার গন্ধ পেয়ে এখানে চলে এসেছো? না মেজো বৌমা, আসলে তুমি কেমন রান্না করছো তাই দেখতে এলাম। সব একা হাতে সামলাতে পারছো তো? হ্যাঁ মা, সব পারছে, আপনি চিন্তা করবেন না। এই তো আমার রান্না হয়ে এসেছে। এরপর মা বড় বৌদির হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে যায় আর বলে, বড় বৌমা, তুমি কি গো? হ্যাঁ, তোমার চোখে কি নেবা হয়েছে? তুমি বাড়ির পিছনে গিয়ে কি দেখতে গিয়ে কি দেখেছো অন্ধকারের মধ্যে? তা না তুমি মেজো বৌমার ঘাড়ে দোষটা চাপিয়ে দিলে। ছি 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 ছি। বড় বৌমা, অন্যের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজের চোখকে আগে ভালো করে যাচাই নেবে, বুঝলে? মা, মা, আমি সত্যি সত্যি মেজর এই ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ দেখেছি। আপনি আপনি বিশ্বাস করুন। কিন্তু মা তখন বড় বৌদিকে আমার সামনে চরম অপমান করে তাড়িয়ে দেয়। বড় বৌদির একটা কথাও মা তখন বিশ্বাস করেনি। কিন্তু তার পরের দিন যখন বাড়িতে দুটো ঘটনা ঘটল, তখন আমি আর মা বড় বৌদির কথা বিশ্বাস করতে বাধ্য হলাম। পরদিন বাড়িতে তোমাদের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যে তোমরা বড় বৌদির কথা তখন থেকে বিশ্বাস করতে শুরু করলে? বলছি, দাঁড়ান। এই কথা বলে বিভাসবাবু তক্তপোষের সামনে কাঠের টেবিলের উপর রাখা কাঁসার গ্লাস থেকে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। এরপর সেই দিন রাতে বাড়ির আর কারুর সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটেনি। পরদিন সকাল হতেই ঠাকুরমশাই আসবে বলে বাড়ির প্রত্যেকে আমরা স্নান করে রান্নাঘরে যাই। অন্তরা কাঁসার গঙ্গাজলপূর্ণ ঘটে মনসা পাতা রেখে তাতে তেল সিঁদুর লাগিয়ে উনুনে বসায়। পুজো শেষ হলে ঠাকুরমশাই কলা পাতা দিয়ে ঢেকে রাখা আগের দিন অন্তরার রান্না করা খাবারগুলোতে ফুল জল দেবার জন্য কলা পাতা সরাতেই আমরা দেখে আঁতকে উঠি। কি দেখেন বিভাসবাবু? আমরা দেখি প্রত্যেকটা খাবার কেমন পুড়ে ছাই হয়ে গেছে, আর সেই থেকে কেমন একটা পচা আঁশটানি গন্ধ ছাড়ছে। ঠাকুরমশাই গন্ধটা কেমন বলুন তো? শ্মশানে কোনো মানুষের দেহের চামড়া পুড়লে যে গন্ধটা পাওয়া যায় না, ঠিক সেই রকম গন্ধ। আমার মা তো এই গন্ধে রান্নাঘরেই বমি করে ফেলল। আর এইদিকে আমাদের বাড়ির কুলপুরোহিত খাবারগুলো দেখে ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমাদের বললেন, এই বাড়িতে নির্ঘাত কোনো প্রেতের বা কোনো অশরীরীর আত্মার আগমন ঘটেছে। সেই অশরীরী প্রেত হয়তো রান্না পুজোর আয়োজন করা রান্না করা খাবারগুলো সব নষ্ট করেছে। বড় বৌমা, মেজো বৌমা, আমাদের বাড়িতে প্রত্যেকবার খুব সুষ্ঠুভাবে রান্না পুজোর ব্রত পালিত হয়। কোনো রকম সমস্যা বা কোনো রকম অস্বাভাবিক ঘটনা কোনোদিনও ঘটেনি। এবারে যা ঘটল, আচ্ছা এই বাড়ির উপর অশুভ কারুর ছায়া বা দৃষ্টি পড়েনি তো? আমি মায়ের প্রশ্নটা শুনে সঙ্গে সঙ্গে দেখি বড় বৌদি অন্তরার দিকে তাকিয়ে রয়েছে কেমন একটা ভাবে। রান্না পুজোর ব্রত অনুযায়ী বাড়িতে সেদিন উনুন জ্বালা নিষিদ্ধ বলে আমরা বাইরে থেকে খাবার কিনে এনে খাই। আমার মনে সেই দিন থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, আচ্ছা অন্তরা রান্না পুজো উপলক্ষে এতগুলো রান্না করলো বাড়ির লোকেদের জন্য, কিন্তু সেগুলো নষ্ট করলো কে? কোনো অশরীরী আত্মা না অন্য কেউ?
এরপর সেই দিন বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটলেও রাতে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটল যে আমি মৃত্যুর মুখ থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছি। এক ভয়ঙ্কর প্রেতাত্মার হাত থেকে বেঁচে ফিরেছি ঠাকুরমশাই। আচ্ছা বিভাসবাবু, ওই প্রেতাত্মাটা কে? আর আপনার সঙ্গে ওই দিন রাতে ওই প্রেতাত্মা ঠিক কি করেছিল? সেদিন মাঝরাতে আমার বুকের উপর একটা হঠাৎ চাপ অনুভব হতেই আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার বউ অন্তরা উবু হয়ে আমার বুকের উপরে বসে আছে আর আমার দিকে তাকিয়ে সমানে গোঙাচ্ছে। আমাকে চোখ খুলতে দেখে অন্তরা সঙ্গে সঙ্গে আমার গলাটা টিপে ধরে আর ফ্যাস ফ্যাসে গলায় বলে ওঠে, তুই কি ভেবেছিস আমার মেয়েকে মিথ্যে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে ঠকিয়ে অন্য মেয়ের সঙ্গে সুখে ঘর সংসার করবি? তা আমি হতে দেব না। আমি তোর কাছ থেকে অন্তরাকে ঠিক কেড়ে নিয়ে যাবো, দেখবি। ঠাকুরমশাই, ও যখন আমার বুকের উপর চেপে বসে আমার গলাটা টিপে ধরে এই কথাগুলো বলছিল না, ওর রূপ তখন পুরো পরিবর্তিত হয়ে গিয়েছিল। যেমন বড় বৌদি বলেছিল, চোখের মণি মণির জায়গায় নেই, মুখের চামড়া শরীরের চামড়া পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে, শরীরের কিছু কিছু জায়গা থেকে চামড়া খুলে ঝুলছে আর একটা বিকট পচা গন্ধ বেরোচ্ছিল। সেই গন্ধে আমার গা বারবার গুলিয়ে উঠছিল। ও যখন ওর কালো কালো বড় বড় নখযুক্ত হাত দুটো দিয়ে আমার গলাটা টিপে ধরেছিল, সেই নখের আঁচড়ে গলা কেটে রক্ত বেরিয়ে আসছিল। গলা থেকে তখন ওর কণ্ঠস্বর বেরোচ্ছিল না, ওর গলা থেকে তখন এক গম্ভীর ভারী গলার এক পুরুষের কণ্ঠস্বর বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল যেন ওর ভিতরে কোনো এক পুরুষ মানুষের মৃত আত্মা ভর করেছে। এরপর আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতেই ও ছিটকে মাটিতে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে উঠে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দিই ঠিকই, কিন্তু ঘরের ভিতর থেকে অন্তরা মানে ওই পুরুষ প্রেত ও চিৎকার করে ওঠে আমার উদ্দেশ্যে। ও বলতে থাকে, এবারের মতো তুই আমার হাত থেকে ছাড়া পেয়ে গেলি। আমি কিন্তু আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ দিয়ে তবে এখান থেকে যাব। সারা রাত অন্তরা ঘরের মধ্যে পুরুষ কণ্ঠে একই কথা বলে চিৎকার করতে থাকে। তারপর ধীরে ধীরে পূবের আকাশে যখন সূর্যের আলো দেখা গেল, তখন ঘরের মধ্যে অন্তরার চিৎকার চেঁচামেচি বন্ধ হলো। খানিক বাদে আমি ঘরের জানলা ফাঁক করে দেখি অন্তরা মেঝের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। অন্তরাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমি তখন ঘরে ঢুকে ওকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দিই। দেখি অন্তরার সারা মুখে আর শরীরে অজস্র আঁচড়ের দাগ। আমি খুব ভয় পেয়ে যাই আর ভাবি, ওর শরীরে এইভাবে আঁচড়ের দাগগুলো কোথা থেকে এলো। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখি অন্তরার মুখে আর শরীরে ওই আঁচড়ের দাগগুলো নেই। খুব অদ্ভুতভাবে ওগুলো মিলিয়ে গেছে, কিন্তু আমার গলায় নখের আঁচড়ের দাগগুলো তখনও স্পষ্ট বোঝা যাচ্ছিল। মা অবশ্য আমার গলার আঁচড়ের দাগগুলো দেখে জিজ্ঞাসা করেছিল যে এই আঁচড়ের দাগগুলো কিভাবে হলো, কিন্তু মা গতকাল রাতের ঘটনা শুনে ভয় পাবে বলে আমি কিছু বলিনি মাকে। আর মাও তখন হয়তো বড় বৌদির কথার মতো আমার কথা বিশ্বাস করতো কিনা কে জানে। এরপর সেই দিন সন্ধেবেলায় বাড়িতে আর একটা ঘটনা ঘটে আমার ভাইজি টুসুর সঙ্গে। সন্ধেবেলায় আমি আমাদের বাড়ির ঠিক পাশেই গোপালদার চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর আমার গ্রামের কয়েকজন ছোটবেলার বন্ধু ওদের সঙ্গে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমাদের বাড়ি থেকে বড় বৌদি আর মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই। কে কোথায় রয়েছো? আমার মেয়েটাকে বাঁচাও গো, আমার মেয়েটাকে মেরে ফেললে গো। কে কোথায় রয়েছো? ও মেজো বউ, মেজো বউ, তুমি কি করছো কি? হ্যাঁ, টুসুকে ছাড়ো, ছাড়ো বলছি, ওর তো লাগছে। এই কে কোথায় আছো? টুসুকে কেউ বাঁচাও। দেখো মেজো বউ টুসুর সঙ্গে কি করছে। ও মা গো, মেজো বউয়ের ভিতরে প্রেত বাসা বেঁধেছে। ও গো, ও গো, ও মা গো, কি হবে গো? ও গো, ও গো। বাড়ির ভিতর থেকে মায়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমি আর আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে যাই। ভিতরে ঢুকে দেখি অন্তরা টুসুর হাত ধরে মাংস ছিঁড়ে খুবলে খুবলে খাচ্ছে, আর টুসু ভয়ে ব্যথায় চিৎকার করছে। মা আর বৌদি মিলে অন্তরার হাত থেকে টুসুকে বাঁচানোর চেষ্টা করছে। আমি অন্তরার ওই ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখে থমকে দাঁড়িয়ে পড়ে ঠক 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 করে কাঁপতে থাকি ঠাকুরমশাই।
এইদিকে আমার বন্ধুরা কোনো রকমে অন্তরার হাত থেকে টুসুকে বাঁচায়। টুসুকে যখন আমার বন্ধুরা বাঁচায় তখন ওর কোনো জ্ঞান ছিল না। অন্তরা আমার দিকে তাকিয়ে সেই পুরুষ কণ্ঠে চিৎকার করে বলে, আমি অন্তরাকে ছাড়বো না। আমার মেয়ের সঙ্গে তুই যা অন্যায় করেছিস তার প্রতিশোধ আমি নিয়ে তবে এখান থেকে যাব, ছাড়বো না। মেজো খোকা, তুই তাড়াতাড়ি গিয়ে আমাদের বাড়ির কুলপুরোহিত মশাই ওই অতুল বাবুকে ডেকে আন। দেখ মেজো বৌমা কেমন করছে। আমি ততক্ষণে নিজেকে কিছুটা সামলে উঠেছি। তারপর আমি আর আমার বন্ধুরা মিলে আমাদের বাড়ির কুলপুরোহিত মশাই অতুলবাবুকে ডেকে আনি। উনি অন্তরাকে দেখে কাঁপা কাঁপা গলায় বলেন, বাবারা, বৌমারা, আমার মেজ বৌমাকে দেখে মনে হচ্ছে ওর শরীরের মধ্যে ভয়ঙ্কর কোনো এক প্রেত বাসা বেঁধেছে। এই ভয়ঙ্কর প্রেতকে আমার তাড়ানোর কোনো ক্ষমতা নেই। তোমরা অন্য কোনো বড় তান্ত্রিক দেখো। ঠাকুর মশাই, একটু দেখুন না, আমার মেজো বৌমাকে যদি কোনো রকম ভাবে এই কদিনের জন্য শান্ত করিয়ে রাখতে পারেন, তারপর আমরা অবশ্যই বড় তান্ত্রিক খুঁজব। এইভাবে চলতে থাকলে তো মেজো বৌমা মরে যাবে। মায়ের কাতর অনুরোধ আর আর্জি শুনে উনি মায়ের হাতে একটা লাল রঙের তাবিজ আর একটা ছোট্ট জল ভরা কাঁচের বোতল দিয়ে বলেন, বৌমা, মেজ বৌমা যখন ঘুমাবে তখন ওর হাতে এই লাল তাবিজটা বেঁধে দিবি। আর ও যদি এরকম অস্বাভাবিক ভয়ঙ্কর আচার আচরণ করে তাহলে ওর গায়ে এই কাঁচের বোতলে ভরা জল ছিটিয়ে দিবি। এতে ও হয়তো কিছুটা শান্ত হবে, কিন্তু যতদিন যাবে ওর শরীরে বাসা বাঁধা ওই প্রেত ওকে অত্যাচার করতে থাকবে, আর ও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওই প্রেত কিন্তু ওকে ছাড়বে না বলে দিলাম। ওকে যদি তোরা বাঁচাতে চাস তাহলে খুব শীঘ্রই বড় তান্ত্রিকের খোঁজ কর। এরপর মা সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইয়ের দেওয়া ওই কাঁচের বোতলের মন্ত্রপুত জল অন্তরার গায়ে মাথায় ছিটিয়ে দিতেই ও কেমন যেন ঝিমিয়ে পড়ে। ওর মধ্যে থেকে আস্তে আস্তে ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপটা উধাও হয়ে যায়। তারপর আমি ওকে ঘরে তুলে নিয়ে গিয়ে শুইয়ে দিতেই মা ওর হাতে লাল তাবিজটা বেঁধে দেয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে ও ওই ভয়ঙ্কর পৈশাচিক রূপ ধারণ করত, কিন্তু বাড়ির কারোর কোনো ক্ষতি করেনি। আর ও নিজের শরীরের উপরে খুব অত্যাচার করত। নিজের হাতের বড় বড় নখ দিয়ে নিজের মুখ খামচে ধরে রক্ত বের করত, তারপর সেই রক্ত নিজেই চেটে চেটে খেত। তারপর নিজের মনেই খিক করে হেসে উঠে আমার দিকে তাকিয়ে সেই পুরুষ কণ্ঠে বলতো, আমি তোর কাছ থেকে অন্তরাকে কেড়ে নিয়ে যাব। তুই দেখবি তুই কিছু করতে পারবি না। বাড়িতে যখন এইসব কাণ্ড চলছে, একদিন আমি খুব সকালে উঠে আমাদের বাড়ির সামনে কালিন্দী নদীর পাড়ে ঘুরতে যাই। শিমুল গাছের তলায় বসে নদীর দিকে তাকিয়ে আমি খুব কাঁদছিলাম আর বলছিলাম, ঠাকুর, আমার অন্তরাকে তুমি বাঁচাও ঠাকুর। ঠাকুর, আমার কাছ থেকে ওকে কেড়ে নিও না ঠাকুর, ওকে বাঁচাও। তুই যদি তোর বউকে বাঁচাতে চাস তাহলে কলকাতায় মঠ লেনে চলে যা, ওইখানেই তোর সমস্যা সমাধান করতে পারবে একজন। হঠাৎই পিছন থেকে এইরকম একটা কথা শুনে আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকাতেই দেখি আমার পিছনে এক লম্বা ফর্সা টাক মাথার এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। পরনে তার সাদা পাঞ্জাবি আর ধুতি, গায়ে তসরের নকশা করা শাল। বৃদ্ধ ভদ্রলোকটিকে দেখে আমি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, আপনি কে? আপনি যার কথা বলছেন আপনি তাকে চেনেন? আমি তাকে খুব ভালো করেই চিনি, উনি আমার খুব ভালো বন্ধু। আপনি যার কথা বলছেন তার নাম কি? শ্রী জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তী। ইতিমধ্যেই আমি আর কিশোরী দেখলাম তারানাথ বিভাসবাবুর মুখ থেকে
অদ্ভুত লোকটার কথা শুনে কেমন যেন চঞ্চল হয়ে উঠল। আচ্ছা বিভাসবাবু, আপনার সঙ্গে যে বৃদ্ধ লোকটির নদীর পাড়ে দেখা হয়েছিল, তিনি কি আপনাকে তার নাম বলেছিলেন? হ্যাঁ ঠাকুরমশাই। কি নাম বলেছিলেন? অমর জীবন। বিভাসবাবুর মুখ থেকে অমর জীবন নামটা শুনে আমরা তিনজনই খুব চমকে উঠি। তবে সেটা একেবারেই ক্ষণিকের জন্য। অমর জীবন নামটা শুনে তারানাথকে চমকে উঠতে দেখে বিভাসবাবু জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি ওনার নাম শুনে চমকে উঠলেন, আপনি কি ওনাকে চেনেন? তারানাথ এই ব্যাপারে বিভাসবাবুকে কিছু বলল না, চুপ করে থাকল। তারপর বিভাসবাবু তারানাথের 2 হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি যত দ্রুত সম্ভব আমার বাড়িতে চলুন। আমার স্ত্রী অন্তরাকে বাঁচান ওই প্রেতের হাত থেকে। আমি জানি না ঠাকুরমশাই, ওই প্রেত কেন আমার স্ত্রী অন্তরার শরীরে প্রবেশ করেছে। আপনি চিন্তা করবেন না, আমি কালই ভোরবেলা আপনার সঙ্গে আপনার গ্রামের বাড়িতে যাব আপনার স্ত্রীকে দেখতে। পরদিন ভোর হতেই আমি, কিশোরী, তারানাথ আর বিভাসবাবু আমরা 4 জন মিলে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। হিঙ্গলগঞ্জ গ্রামে আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ বেলাই হয়ে গেল। হিঙ্গলগঞ্জ স্টেশন থেকে বিভাসবাবুর বাড়ি বেশি দূর নয়, ওই মিনিট 5 রাস্তা। তাই আমরা স্টেশনে নেমে গরুর গাড়ি বা টাঙা ভাড়া না করে হেঁটেই বিভাসবাবুর বাড়ি রওনা দিলাম। স্টেশন থেকে বেরিয়ে বিভাসবাবুর বাড়ি যাওয়ার পথে দেখি হিঙ্গলগঞ্জের প্রাকৃতিক পরিবেশ পুরো আলাদা। চারিদিকে গরান, গেওয়া, কেওড়া, ওরা আরও নানা ধরনের গাছ। গ্রামটা পুরো সবুজ গাছপালায় ঘেরা। গাছগুলো থেকে বাতাসে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলেছে কালিন্দী নদী। নদীতে কিছু মাঝি নৌকো চালাচ্ছে, কেউ আবার নৌকো থেকে জাল ফেলে নদীতে মাছ ধরছে। গ্রামের সরু মাটির নোনা পথ ধরে কিছু দূর চলতেই আমরা 4 জন একটা বড় পাকা দালানওয়ালা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বিভাসবাবু বললেন, আসুন ঠাকুরমশাই, আপনারাও আসুন। এতটা পথ পার করে আমার বাড়ি আসার জন্য আপনাদের ধন্যবাদ, সুস্বাগতম আপনাদের। বিভাসবাবুর গলা পেতেই বাড়ির অন্দর থেকে বছর 55-56 এক বিধবা বৃদ্ধা মহিলা, তার সঙ্গে বছর 29-30 এক সধবা মহিলা বেরিয়ে এলেন। তাঁদের দুজনের সঙ্গে বিভাসবাবু তারানাথের আলাপ করিয়ে দিতেই সেই বৃদ্ধা বিধবা মহিলাটি তারানাথের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর মশাই, আপনি এসেছেন আমার গৃহে। আপনি আমার মেজ বৌমাকে বাঁচান। ও একদম ভালো নেই। ওকে নিয়ে জমে মানুষের টানাটানি চলছে ঠাকুর। মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আপনি শান্ত হন মা, শান্ত হন। আচ্ছা মা, আপনার মেজ বৌমা কোথায়? ঠাকুর মশাই, ওর ঘরেই আছেন। আপনি চলুন। সধবা মহিলাটির কথা শুনে তারানাথ বিভাসবাবুর ঘরের দিকে এগিয়ে যায়, সেই সঙ্গে আমরা দুজনও। তারপর তারানাথের সঙ্গে আমরা বিভাসবাবুর ঘরে ঢুকতেই দেখি বছর 21-22 একজন মহিলা খাটের উপর বসে তার হাতের বড় বড় নখ দিয়ে সমানে মুখ দাঁত খিমচে চলেছে। তার মুখ হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই রক্ত সে সমানে চেটে চেটে খাচ্ছে, আর পাগলের মতো বিড়বিড় করে বলছে, আমি অন্তরাকে ছাড়ব না কিছুতে। আমি বিভাসের কাছ থেকে অন্তরাকে কেড়ে নিয়ে যাব, ঠিক কেড়ে নিয়ে যাব। আমরা বিভাসের বউ অন্তরার ওই ভয়ানক চেহারা আর ওই কথাগুলো শুনে বেশ ভয়ই পেয়ে গেলাম। ইতিমধ্যেই কিশোরী আমার হাত ধরে ভয়ে ভয়ে বলল, আচ্ছা বিভূতি, এ কি? হ্যাঁ, এ কি বিভাসবাবুর বউ না
ভয়ঙ্কর কোনো প্রেত? আমি জানি না। এরই মধ্যে অন্তরার তারানাথের দিকে চোখ পড়তেই সে তারানাথের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠল, আর কেমন একটা পুরুষালী কণ্ঠে বলে উঠল, তুই কি ভেবেছিস আমাকে এই বাড়ি থেকে তাড়াবি আর অন্তরাকে বাঁচাবি আমার হাত থেকে? হ্যাঁ, আমি অন্তরাকে বাঁচতে দেব না, ওকে আমার সঙ্গে নিয়েই যাব। এই কথাটা বলেই অন্তরা নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। সেই সঙ্গে নিজের সারা শরীরে নখ দিয়ে আঁচড়াতে লাগলো আর পাগলের মতো হাসতে লাগলো হা হা করে। অন্তরার এই অস্বাভাবিক আচার আচরণ দেখে তারানাথ ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বিভাসবাবু আর তার বাড়ির লোকেদের উদ্দেশ্যে বললেন, আমার মনে হয় অন্তরাকে মেছুয়া ভূতে ধরেছে। আর এই মেছুয়া ভূত কিন্তু খুব সাংঘাতিক, যাকে ধরে তার প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। ঠাকুর মশাই, এই মেছুয়া ভূতটা কি? আগে তো কোনোদিনও নাম শুনিনি। মা, এই মেছুয়া ভূত হলো আপনাদের এই সুন্দরবন অঞ্চলে যে সকল জেলে বা মাঝিরা মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যায়, তারা মরে গিয়ে মেছুয়া ভূতে পরিণত হয়। আমার মনে হয় কোনো জেলে মাঝি হয়তো মাছ ধরতে গিয়ে বাঘের কবলে পড়ে মারা গেছে, এবং সেই জেলে মাঝির অতৃপ্ত আত্মাই বৌমার দেহে প্রবেশ করেছে। কিন্তু 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 কি ঠাকুরমশাই? কিন্তু কথা হচ্ছে, ওই প্রেত আপনাকে দেখে ওই রকম করছে কেন? আমার তো মনে হচ্ছে ওই প্রেত হয়তো আপনাকে আগের থেকে চিনত, আর অতীতে হয়তো আপনার সাথে এমন কোনো সম্পর্ক ছিল যেটা আপনি ভুলে গেছেন। আচ্ছা, আপনি অন্তরাকে বিয়ে করার আগে এই গ্রামের কোনো মেয়েকে ভালোবাসতেন, বা তাকে কি কোনোদিনও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? একটু মনে করে বলুন তো বিভাসবাবু। ঠাকুরমশাই, আমার ঠিক মনে পড়ছে না অন্তরাকে বিয়ে করার আগে আমি এই গ্রামের কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কি না। বিভাসবাবুর এই কথা শেষ হওয়া মাত্র অন্তরা ঘরের ভিতর থেকে ছুটে এসে বিভাসবাবুর গলা টিপে ধরে দাঁত মুখ খিচিয়ে সেই পুরুষ কণ্ঠে বলে উঠল, শালা শয়তান, তোর কিছু মনে পড়ছে না? তুই মনে না পড়ার অভিনয় করছিস সবার সামনে। আমি তোকে মনে করাবো তুই আমার মেয়ের সঙ্গে কি কি করেছিলিস, আর আজ তোর জন্য আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে, সেটা তুই জানিস? হ্যাঁ, আমার নাম শঙ্কর। শঙ্কর তনুই, আমার বাড়ি এই হিঙ্গলগঞ্জ গ্রামে। আমি পেশায় একজন জেলে মাঝি ছিলাম। সারা রাত ধরে মাছ ধরতাম, আর সেই মাছ পরদিন সকালবেলা হিঙ্গলগঞ্জ গ্রামের হাটে বাজারে বিক্রি করতাম। আমার সংসার চলত খুব কষ্ট করে। আমার সংসার বলতে ছিল আমি আর আমার 17 বছরের মেয়ে মন্দিরা। আমার মেয়ে মন্দিরাও মাঝে মাঝে আমার সঙ্গে মাছ ধরতে যেত, কিন্তু তাও সকালবেলা। রাতে আমি একাই মাছ ধরতে যেতাম, ও ঘরে একাই থাকতো। একদিন আমি গ্রামে না থাকাকালীন মন্দিরা একা একা নদীতে মাছ ধরতে যায়, এবং কিভাবে যেন কাদায় পা পিছলে নদীতে পড়ে যায়। সে নদীতে ডুবেই যাচ্ছিল। ঠিক সেই সময় বিভাস নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। বিভাস মন্দিরাকে ডুবন্ত অবস্থায় চিৎকার করতে দেখে বিভাস সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে মন্দিরাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে। তারপর থেকে মন্দিরার সঙ্গে বিভাসের একটু হালকা বন্ধুত্ব তৈরি হয়। মাঝে মধ্যে বিকেল বেলা ওরা নদীর ধারে দেখা করত। মন্দিরার খুব ছোটবেলা থেকে লেখাপড়া করার খুব শখ ছিল, কিন্তু আমার টাকা পয়সা অভাব থাকার জন্য ওকে পড়াতে পারিনি। একদিন বিভাস মন্দিরার লেখাপড়ার করার ইচ্ছা জানতে পেরে ওকে পড়াতে রাজি হয়। রোজ বিকেল বেলা বিভাস আমাদের বাড়িতে মন্দিরাকে লেখাপড়া শেখাতে আসতো। এইভাবে কখন যে ওদের দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল সেটা ওরা নিজেরাও জানে না। এইভাবে
এইভাবে বছরখানেক কাটার পর বিভাস কাজের সূত্রে কলকাতায় চলে যায়। যাবার আগে বিভাস আমার বাড়িতে একবার আসে এবং আমার সামনে আমাকে সাক্ষী রেখে মন্দিরার হাত ধরে বিভাস বলে, মন্দিরা, তুমি কিছু চিন্তা করো না। আমি কয়েক মাস পর গ্রামে এসে আমাদের সম্পর্কটা মা আর দাদার কাছে জানাবো এবং তোমাকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাব। কিন্তু আমার এই অভাগী মেয়েটার কপালে ভগবান এত সুখ লেখেনি। এরপর দিন যায়, রাত যায়, বছর ঘোরে। মন্দিরা বিভাসের জন্য অপেক্ষা করতে থাকে চাতক পাখির মতো। কিন্তু বিভাস আর গ্রামে ফেরে না। এরই মধ্যে মন্দিরা আর আমি গ্রামের লোকেদের মাধ্যমে খবর পাই বিভাস নাকি কলকাতায় এক জমিদারের মেয়েকে বিয়ে করেছে, আর সেই মেয়ের নাম অন্তরা। বিভাসের বিয়ের খবর মন্দিরা সহ্য করতে না পেরে এক রাতে আমার চোখের আড়ালে লুকিয়ে নদীর পাড়ে এসে চাকরা তেঁতুল গাছটায় গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করে। মন্দিরার মৃত্যুর পর আমারও কোন রকমের দিন চলছিল। এরপর এক বর্ষা রাতে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে আমি মারা যাই। আর অপেক্ষা করতে থাকি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য, মানে বিভাসকে শাস্তি দেওয়ার জন্য। আমার প্রতিশোধের অপেক্ষার দিন শেষ হলো যেদিন বিভাসের বউ অন্তরা রান্না পুজোর ব্রত পালনের জন্য নদীতে মাছ ধরতে গেল। সেই দিনই আমি ওর শরীরে প্রবেশ করি আর মনে মনে প্রতিজ্ঞা করি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ আমি ঠিক নিয়েই তবে এখান থেকে যাব। তুই শয়তান, আমার মেয়েকে খুন করেছিস তুই। আমি তোকে আর তোর স্ত্রী অন্তরাকে কিছুতে ছাড়বো না। তোদের দুজনকে এখান থেকে নিয়ে তবে যাব। বলতে বলতেই সেই প্রেত যেই বিভাসের গলাটা আরো টিপে ধরতে যাবে, অমনি তারানাথ গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়াও শঙ্কর, বিভাসকে ছেড়ে দাও। কেন ঠাকুর মশাই, বিভাসকে ছেড়ে দিতে বলছেন কেন? আমার মেয়ের মৃত্যুর জন্য তো ও দায়ী। বিভাসকে তুমি শাস্তি দেওয়ার কি? ও তোমার আর তোমার মেয়ের সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি তো তুমি এতদিন ধরে ওর বউ অন্তরাকে দিলে। অন্তরার ওপর অত্যাচার করায় সেই শাস্তির ভাগ তো বিভাসও ভোগ করলো একই সাথে। এইবার তুমি অন্তরাকে ছেড়ে দাও। এই নিরীহ মেয়েটার উপর তুমি এতদিন ধরে অনেক অত্যাচার করেছ, ওর তো কোনো দোষ নেই, দোষ তো বিভাসের। ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন। এই নিরীহ মেয়েটার কোনো দোষ নেই। আমি ওর শরীর ছেড়ে চলে যাব, কিন্তু কি? কিন্তু তার আগে আমার আর আমার মেয়ের কাজ করতে হবে। কারণ আমি আমার মেয়ের মৃত্যুর পর কোনো কাজ করিনি। আর আমার কাজ কে করবে? আমার তো কেউ নেই। ঠাকুর মশাই, বিভাস যদি আমার আর আমার মেয়ে মন্দিরার কাজ ও নিজের হাতে করে, তাহলে আমি অন্তরার দেহ ছেড়ে চলে যাব চিরদিনের মতো। বিভাসের আমাদের শ্রাদ্ধানুষ্ঠান করার কাজটাই ওর আমার মেয়ের উপর অন্যায় পাপের প্রায়শ্চিত্ত হবে। আচ্ছা, ঠিক আছে, তাই হবে শঙ্কর।
বিভাস নিজের হাতে তোমার আর তোমার মেয়ের কাজ করবে, তুমি চিন্তা করো না। পরদিন বিভাসবাবুর বাড়িতে তারানাথ শঙ্কর আর মন্দিরার উদ্দেশ্যে ছোট করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে। পিণ্ডদানের সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। বিভাসবাবু যেই মন্দিরার আর শঙ্করের পিণ্ডদান করতে যাবে, হঠাৎ আমরা বাড়ির উঠোনে দাঁড়িয়ে দেখলাম উপরের ছাদে একটা বড় আর একটা মাঝারি ধরনের কালো দুটো ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। যদিও এই ঘটনা কিছুক্ষণের জন্য, বিভাসবাবু যেই ওদের দুজনের পিণ্ডদান করে দিলেন, তখনই আর ছায়ামূর্তি দুটোকে দেখা গেল না। বিভাসবাবু ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই ও কাদের ছায়া? ওটা শঙ্কর আর মন্দিরার অতৃপ্ত আত্মা। ওরা দুজন চলে যাওয়ার আগে জানান দিয়ে গেল তোমাকে। অন্তরাকেও এই শ্রাদ্ধা অনুষ্ঠানের কাজে এনে বসানো হয়েছিল। কাজটা শেষ হতেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল। অন্তরাকে অজ্ঞান হয়ে যেতে দেখে বিভাসবাবু আর তার মা সঙ্গে সঙ্গে অন্তরার কাছে ছুটে যায়। বিভাসবাবু অন্তরার মাথাটা কোলে তুলে নিয়ে বলেন, ঠাকুরমশাই অন্তরার কি হলো? চিন্তা করবেন না বিভাসবাবু, শঙ্কর ওর দেহ ছেড়ে চলে গেছে বলে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। আপনাদের আর কোনো চিন্তা নেই। অন্তরা এবং আপনাদের বাড়ির উপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে। এইবার আপনারা নিশ্চিন্তে থাকুন। পরদিন সকালে বিভাসবাবুর বাড়ি চলে আসার সময় বিভাসবাবুর মা তারানাথের 2 হাত ধরে বললেন, ঠাকুর মশাই, আজ আপনি ছিলেন বলে আমার মেজ বৌমা এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়াই তো আমার পরম ধর্ম। তিনি যদি আপনার ছেলেকে আমার কথা না বলতেন, আমি কখনোই আপনার বৌমার বিপদের কথা জানতেও পারতাম না। তিনি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের বিপদ থেকে রক্ষা করার জন্য। সেই জন্য ধন্যবাদটা আমাকে না দিয়ে বরঞ্চ তাকে ধন্যবাদ দিন। এই বলে তারানাথ 2 হাত জোড় করে তার উদ্দেশ্যে প্রণাম জানায়। শুনছিলেন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প কাল শঙ্কর। আমাদের পরিবেশনা শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় দ্য ডার্ক হর্সেস গল্পের দুপুর, গল্পের আড্ডা শুনতে ভুলবেন না।